একটা চমৎকার সুখবর আছে দর্শক, আমাদের অনেকেই আপনারা হতাশ হয়েছিলেন, অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন, ইউনূসের বিরুদ্ধেও আমরা অনেকে ক্ষুব্ধ হয়েছিলাম এবং প্রয়োজনে আমরা আন্দোলন করবো, ইউনূসকে আমরা লাল কার্ড দেখাবো, অনেক কথাবার্তা কিন্তু উঠেছিল, ইউনূসকে ক্ষমতা দিতে হবে, জবাব দিতে হবে, নানান কথাবার্তা উঠেছিল। 2001 সনে কার কেসা জিয়াউর রহমান সাহেব এই করছে সেই করছে, অন্য কিছু বিএনপি কি করছে সেই কথা বলে না, আমরা কি করছি সেই কথা কেউ দেখুন। আজকেও বিএনপি কোনো মঞ্চের থেকে এই কথা বলবে না যে সত্তার সাহেব ক্ষমতায় সেই কাজ করছেন, খালেদা জি 91 থেকে 96 পর্যন্ত এই কাজ করেছেন, খালেদা 2001 থেকে 6 পর্যন্ত এই কাজ করছেন, এই বক্তব্য কারণ শুনবেন না, দেখেন আপনারা, কারণ সেখানে তো খাম্বা কেস। আপনি দেশের জন্য কি করছেন দেশবাসী জানে, দেশ জানে। তো এখন যারা আছে তাদেরকে একবার বলেন ইউনূস হটাও, একবার বলেন জামাতের আমির সাহেব ভালো না, একবার বলেন বিএনপি ভালো না, একবার বলেন বিএনপি ভালো, একবার বলেন কি বলবো ইলিয়াস সাহেব, এরকম আনব্যালেন্স হলে তো হবে না। এবং আনব্যালেন্স হলে তো আপনার ভক্তরাও কমতেছে। আপনি তো মাত্র দেখছেন যে ইলিয়াস হোসেনের একটি কন্টেন্ট আসার পর একদিনে 1 মিলিয়ন 1.5 মিলিয়ন লোক দেখতো, ওই এখন তো দেখে না। কেন জানেন? এই সমস্ত কারণে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এই করছে সেই করছে, অন্য কিছু বিএনপি কি করছে সেই কথা বলে না, আমরা কি করছি সেই কথা কেউ দেখুন। আজকেও বিএনপি কোনো মঞ্চের থেকে এই কথা বলবে না যে সত্তার সাহেব ক্ষমতায় সেই কাজ করছেন, খালেদা জি 91 থেকে 96 পর্যন্ত এই কাজ করেছেন, খালেদা 2001 থেকে 6 পর্যন্ত এই কাজ করেছেন, এই বক্তব্য কারণ শুনবেন না, দেখেন আপনারা, কারণ সেখানে তো খাম্বা কেস, সেখানে হাওয়া এই জন্য মানুষ আবার ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে এত সিট বেশি পেয়ে ক্ষমতায় গেছেন 2 শুরু করেছিল। আরে আল্লাহ, মারাত্মক অবস্থা। কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব এসে দুজনকে গৃহবন্দী করলেন। কুয়াখালী এক আসন কর্তৃক আয়োজিত আজকের গণসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, আমরা কিসের জন্য আয়োজন করেছি ইতিমধ্যে শুনেছেন। প্রয়োজনীয় সংস্কার, দৃশ্যমান বিচার, পিআরসিটি নির্বাচন। অন্তর্বর্তী সরকারের এটা দায়িত্ব, এই দায়িত্ব পালন না করার কারণেই আমরা আন্দোলন করছি, মাঠে চলে এসেছি। বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন দিবেন, একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন এর জন্য তিনি ক্ষমতায় বসান নেই। উনি ক্ষমতায় বসেছিলেন রাষ্ট্র সংস্কার করবেন। যেহেতু জুলাই আগস্টে যারা যোদ্ধা ছিল তারা ওয়ালে লিখেছিলেন আমরা রাষ্ট্র সংস্কার চাই, রাষ্ট্রকে মেরামত করতে চাই, বিনির্মাণ করতে চাই। কাজে আপনি যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেন, শুধু এই দায়িত্বই আপনি পালন করেন, তাহলে আমি বলবো এই আন্দোলন ব্যর্থ হয়েছে। যারা জীবন দিয়েছিল তাদের উদ্দেশ্য সফল হয়নি, যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের পঙ্গুত্ব বরণ করাটা ভেস্তে গেছে, কাজে লাগাতে পারেনি। আর আমরা যারা রাস্তায় ছিলাম, কেন ছিলাম তাও জানি না। এর জন্য আমি আপনাদের অনুরোধ করব যে অন্তর্বর্তী সরকার অবশ্যই আপনাকে রাষ্ট্র সংস্কার করতে হবে, যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে নির্বাচন দিতে হবে। আর আমরা যারা মনে করি, আমাদের দেশের মানুষগুলি মনে করে একটা নির্বাচন যদি হয়, সুষ্ঠু নির্বাচন হলেই মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, এটা ভুল ধারণা, এটা চমৎকার ভুল ধারণা। আসলে সুষ্ঠু নির্বাচন হলেই এদেশের মানুষ শান্তি মুক্তি পাবে না। কেন? আপনারা সবাই জানেন 70 নির্বাচন সুস্থ হয়েছিল। পাকিস্তানের আমলে যে 70 নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ব্যাপারে কিন্তু কেউ আপত্তি তোলে নাই। এই কথা কেউ বলে নাই যে অসুষ্ঠু নির্বাচন হয়েছে, কারচুপি নির্বাচন হয়েছে, এরকম কোনো মন্তব্য আমাকে দেখাতে পারবেন না। পাকিস্তান সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল 70 নির্বাচন, যেটা বন্যা হওয়ার কারণে 71 জানুয়ারি তো কিছু অংশ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন সুষ্ঠু হয়েছিল, নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। সেনা আওয়ামী লীগ এককভাবে 107টা সিট পেয়েছিল। তারা ক্ষমতায় যাবেন, ক্ষমতায় যাওয়ার জন্য তারা যেই পরিমাণে সিটের প্রয়োজন সেই পরিমাণে সিট পেয়েছিলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানের সরকার ভোটের মর্যাদা দিতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। বিধায় এদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সংগ্রাম করে আবার একটা এদেশকে স্বাধীন করে ফেলেছে। এদেশকে স্বাধীন করার পরে ভেবেছিলাম এদেশ মুক্ত হয়ে গেছে, এবার আমরা শান্তি পাবো, মুক্তি পাবো, স্বাধীন হয়েছি, মুক্তি পাবো, বৈষম্য দূর হবে। স্বাধীনতার স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। বলেন কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3 স্লোগানের ভিত্তিতে রাজ্য স্বাধীন হয়ে গেল। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে। 72 সংবিধান রচিত হয়েছে। 72 সংবিধান কি জানেন? আসলে 72 সংবিধান আমাদের দেশীয় কোনো সংবিধান না, এটা হলো ভারতের সংবিধানের অল্টারনেটিভ সংবিধান। আপনারা সবাই জানেন যারা শিক্ষিত সমাজ জ্ঞানী, ভারতের সংবিধানের 4টা মূলনীতি: গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ। এটা হলো 4টি স্তম্ভ ভারতের সংবিধানের। ঠিক ভারতের সংবিধানের আলোকে আমাদের দেশে একটা সংবিধান রচিত হয়েছে। সেই সংবিধানের স্থাপন কি, ভিত্তি কি? 4টা: গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ। এই 72 যে সংবিধান রচিত হয়েছিল, এই সংবিধান কি এদেশের সংবিধান না ভারতের সংবিধান? এটা ট্রু কপি, ফটোস্টেট কপি। শুধু ওই দেশের সংবিধান পরিবর্তন করে আমাদের সংবিধানে সেট করা হয়েছে।
এখন যদি কেউ 72-এর সংবিধান বিরোধিতা করে তাহলে বলে দেশদ্রোহী। আসলে আমরা দেশদ্রোহী না, আমরা ভারত বিরোধী। আমরা চাই না ভারতের সংবিধান আমাদের দেশে থাকুক, বরং আমরা চাই আমাদের দেশের মানুষ আমাদের সংবিধান রচনা করুক। আজকে দেখেছেন আমাদের যে জাতীয় কবিতা রবি ঠাকুর, সে হলো ভারতের নাগরিক। রবি ঠাকুরকে আপনারা অনেকেই ছিলেন না, আপনারা শুধু কবি হিসেবে ছিলেন। উনি কিন্তু ভালো একজন রাজনীতিবিদ। উনি কি রাজনীতি করেছে জেনেছেন? উনি 41 বার ঢাকা যেন ইউনিভার্সিটি না হতে পারে, গড়াইয়ের মাঠে ওনার সভাপতিত্বে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশটা কোনো ভালো কাজের জন্য সমাবেশ হয়নি। সেই সমাবেশটা কেন হয়েছিল জানেন? ঢাকাতে যেন ইউনিভার্সিটি না হয়, এই ঢাকায় যেন ইউনিভার্সিটি ভার্সিটি না হয়, এর জন্য সমাবেশ করেছিলেন। সেই সমাবেশে সভাপতি ছিলেন রবি ঠাকুর। 1905 সনে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় উনি কবিতা রচনা করেছিলেন। সেই কবিতা কি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা তো 71-এর কোনো কবিতা না, এটা 1905 সনের কবিতা। সে 1905 সনের কবিতা যদি 71 সনে জাতীয় সঙ্গীত হয় আর এর বিজনেস কেউ করে, আসলে সে দেশদ্রোহী নয়, বরং ভারতের দালালদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চায় যে এই কবিতা, এই সময় জাতীয় কবি, এটা আমাদের কবিতা না। আর গোটা দুনিয়ার মধ্যে অন্য দেশের কোনো কবিতা জাতীয় সঙ্গীত বাংলাদেশ ব্যতীত দ্বিতীয় কোথাও নেই। ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য এবং কনক সরোয়ার সাহেব, ওনাদের কন্টেন্ট দেখে আমার দিন শুরু হয় এবং ওনাদেরকে ফলো করি। বেসিক্যালি আমি আগে সিনেমা নিয়ে কন্টেন্ট করতাম, সিনেমা নাই, সিনেমা ধ্বংস হয়ে গেছে। তো ভাবলাম যে ইউটিউবে যখন কাজ করি তাহলে পলিটিক্স নিয়ে, পলিটিক্স নিয়ে যদি আপনি কন্টেন্ট বানাইতে হয় তাহলে বাংলাদেশের পলিটিক্স সম্পর্কে এই 3 জন মহারথীর কাছ থেকে অনেক কিছু শেখা যায় এবং আমরা শিখছি। সত্যি কথা বলতে গিয়ে আমি ওনার এই 3 জনের ভক্ত, এবং ইলিয়াস হোসেন একজন, এবং সবচেয়ে বেশি ইলিয়াস হোসেন সাহেবের ভক্ত। তো ইলিয়াস হোসেন সাহেব একটা স্ট্যাটাস দেখলাম, হঠাৎ ইউনুস ভালো লাগলো না, ইলিয়াস সাহেব ভালো লাগলো না। আপনার কাছ থেকে আশা করি নাই, কারণ আপনি দেখে কিন্তু ওই রাজনীতিতে আসছি, আপনি আমাদেরকে বিশ্বের পথে পথ দেখাচ্ছেন, আপনি বিশ্বের টানছেন। আচ্ছা কি এমন হলো যে আপনি আজকে ইউনুস সরকার এত একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন? এর আগেও আপনি গালাগালি করে ওনাকে বলছেন, আমরা কি আর করি? আপনার রাগ খুব বেশি, আমরা জানি আপনি রেগে গেলে আনব্যালেন্স হয়ে যান। কিন্তু ইলিয়াস সাহেব, এই যে একটা মিডিয়া, এখানে যখন একটা বলে ফেলবেন, এটা তো ফেরত দেওয়া যায় না। এই যে আপনি আজকে স্ট্যাটাসটা দিলেন, আপনি দেখেন যে নিচে আপনাকে কত মানুষ কতভাবে গালমন্দ করতেছে। আমি জানি এরা বট বাহিনী, এরা অন্য কোম্পানির লোক বা অন্য ওদেরকে পুট করে রাখছে, কিন্তু ভাই যে যেভাবেই গালাগালি করুক, গালাগালি যখন করে, যখন আমরা দেখি আমাকে যখন কেউ গালাগালি করে, সেটা বট বাহিনী হোক আর ফট বাহিনী হোক, কষ্ট লাগে। আপনাকে যখন কথা বলে তখন কষ্ট লাগে। আপনার একটু মাথাটা ঠান্ডা করেন ইলিয়াস সাহেব, আপনাকে বারবার রিকোয়েস্ট করে বলতেছি, আপনি একটু মাথাটা ঠান্ডা রাখেন। আপনি হুটহাট চেপে যান না, হুটহাট খেপে যান। খেপে গেলে একটা কাজ করবেন, যদি মাথা বেশি গরম হয়ে যায় তাহলে 1 থেকে 100 পর্যন্ত করবেন, আবার 100 থেকে 1 পর্যন্ত করবেন। আর যদি বেশি গরম হয়ে যায় তাহলে 1000 পর্যন্ত করবেন, মাথাটা ঠান্ডা হবে। আপনাকে ভুলে গেলে চলবে না। আপনি ইলিয়াস হোসেন, যার লক্ষ লক্ষ ফলোয়ার, বাংলাদেশের লক্ষ কোটি জনতা আপনাকে ফলো করে, এবং আমি একজন সামান্য একজন ভক্ত আপনার। এই লক্ষ কোটি জনতার মধ্যে যারা বট বাহিনী আছে বা যে বাহিনী আছে, তারা যখন আপনাকে গালাগালি করে না, বিশ্বাস করে এই জায়গাটায় লাগে, আল্লাহর কসম খাই বলতেছি, কারণ আপনাকে ভালোবাসি ভাই, আপনার কাছে শিখতেছি, বহুদিন যাবত এটা চলছে আপনার। আপনি হয়তো খেপা যান, হয়তো এমন এমন ভাষা ব্যবহার করেন যেটা এখন যায় না, যুগ পাল্টেছে। আপনি যাই দেখেন সবাই বলতেছে যে গালাগালি করার কি দরকার, এইভাবে লেখা। আমি জানি আপনার অনেক ক্ষোভ, আপনার অনেক দুঃখ, কারণ বাংলাদেশের এই বিপ্লবে আপনি, পিনাকিদা, কনক সরোয়ার সাহেবদের প্রচন্ড দাঁড় আছে। এটা বাঙালিরা অস্বীকার করেন, আমরা অস্বীকার করি না। কিন্তু ভাগ করে দেখেন তো, কনক সরোয়ার সাহেব কখনো আনবেলেন্স কথাবার্তা বলে? আপনি তো বলে ফেলান। জানি আপনার বয়স অনেক কম, আপনি ইয়াং, আপনি ডাইনামিক, আপনার যে কি জামাই আছে এটা তো এই যুগের পুরোপুরি দেখেন। আমরা দেখছি যখন আমরা আরো আগে যখন দেশে থাকতাম, 21 টিভি দেখতাম, 21 সংগ্রামে দেখতাম, আপনারা দেখতাম, তখন থেকে আপনাকে চিনি, সেই তখন থেকে আপনার ভক্ত। আপনি মাথা গরম, আপনি কম্প্রোমাইজ করার লোক না। কিন্তু ইলিয়াস সাহেব, সময় মতো জায়গা মতো কম্প্রোমাইজ করতে হয়। কি করবেন বলেন? আপনি আমার জন্য অনেক কিছু করলেন, হ্যাঁ, আমি আপনাকে সেই মূল্যটা দিলাম না। এতে করে কি আপনি ছুটেছেন? না, আমি ছুটেছি, কারণ আমি আপনার উপকার করছি, আপনি আমার উপকার করেন নাই। সুতরাং আপনি দেশের জন্য কি করছেন, দেশবাসী জানে, দেশ জানে। তো এখন যারা আছে তাদেরকে একবার বলেন ইউনুস হটাও, একবার বলেন জামাতের আমির সাহেব ভালো না, একবার বলেন বিএনপি ভালো না, একবার বলেন বিএনপি ভালো, একবার বলেন কি বলবো ইলিয়াস সাহেব, এরকম আনব্যালেন্স হলে তো হবে না। এবং আনব্যালেন্স হলে তারপর ভক্তরাও কমতেছে। আপনি তো মাত্র দেখছেন যে ইলিয়াস হোসেনের একটি কন্টেন্ট আসার পর একদিনে 1 মিলিয়ন 1.5 মিলিয়ন লোক দেখতো, ওই এখন তো দেখে না। কেন জানেন? এই সমস্ত কারণে। আপনি ওই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের কাছে আপনি একটা মন্তব্য করছেন, এটা করা উচিত। আপনি বলেন তো যে শফিকুর রহমান সাহেব, আপনার সাথে বলতে আছেন কোনো ভিডিও আছে কিনা, এটা কি যায় ইলিয়াস সাহেব? একটু চিন্তা করেন, এটা কি যায় ওনার দিয়া? যায় না। আপনি বলছেন, তারপর আমাদের ছেলেদের সাথে আপনার সম্পর্ক আছে, ভুলে গেছে। ঘুরতে ঘুরে আপনি তাই যে প্রশংসা করতেছেন, বিএনপি করতেছেন। যেমন ইলেকশনের সময় আপনি ডাকসু ইলেকশনের দিনের আগে আপনি বলছেন ছাত্রদেরকে ভোট দাও, যখনই জামাত পাস করলো, মানে সিঁড়ি পাস করলো, তখন আপনি উল্টে গেলেন। আপনি উল্টে গেলেন, আমরাও উল্টে গেলেন, আমরা ছোটখাটো মানুষ। আপনি ইলিয়াস হোসেন, আমাদের বাংলাদেশের বা বাঙালি সারা বিশ্বে লক্ষ কোটি লোক ছিলেন, লক্ষ কোটি লোক আপনার ভক্ত। আপনি তো কথা উল্টে পারেন না, আপনি উল্টে দিচ্ছেন। আমরা কোথায় যাবো বলেন? এই ইউনুস সাহেবের প্রশংসা করি, আপনাদের কাছ থেকে শিখছি, প্রশংসা করে বলতে পারেন ইউনুস সাহেব সে তার ওয়াদা মোতাবেক কাজ করতে পারেন, কেন কাজ করতে পারেন সেটা আপনারা জানেন, আমাদের চেয়ে বেশি জানেন। আপনি তো ভিতরের খবর জানেন, আপনি তো কিচেনের খবর জানেন, আপনি জানেন না কেন করতে পারেন নাই। তাহলে তারা ছেড়ে দেবেন আপনি এই জায়গায়। আর কয়টা মাসি আছে? আপনি রাখতে গেল, আপনি কমেন্টে যাই দেখলাম সবাই অন্য কথা বলতেছে, আপনাকে কেন ইউনুস সাহেব আমেরিকা যে আপনাকে ফোন করলো না বা আপনার সাথে মিটিং করলো, এরকম কন্টেন্ট বানাইছে কয়েকজন। এটা রাগ করার কিছু নাই। ইলিয়াস সাহেব, ইউনুস সাহেব যদি আপনাকে দাম মূল্য না দেয় তাহলে ইউনুস সাহেব ভুল করছে, কারণ ইউনুস সাহেব জানে ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য এই ইউনুস সাহেবের জন্য কি করছে, উনি দেয় দাওয়াত। এই জন্য তাকে বলা উচিত না। অনেকেই বলতেছেন যে না, আজকে উনি গতকালকে ওই মেহেদী হাসানের সাথে যে ইন্টারভিউটা দিছে, ওইখানে ইউনুস সাহেব বলছে আওয়ামী লীগ আসবে।
এই কথা বলে নাই তো ইলিয়াস সাহেব, আপনি তো বুদ্ধিমান, আপনি তো বিচক্ষণ সাংবাদিক। এই কথা বলছে ইলিয়াস সাহেব, বলেন বলেন ইলিয়াস সাহেব এই কথা বলছে। ইউনুস স্যার বলছে যে আমি তো নিষিদ্ধ করি, তাহলে স্থগিত রাখছি তার কার্যক্রম, যে কোনো সময় চেঞ্জ দিতে পারে। এটা বাতিল বাদ বলছে কি বলছে, চেঞ্জ করা হবে। ইউনুস সাহেবের সেই ক্ষমতা আছে, বাংলাদেশের জনগণ যদি না চায়, এটা আপনি বুঝেন না? বুঝেন তো? আপনি সামান্য রাগ নিয়ে মানুষের ভিতরের কথা বোঝাতেন। মাহফুজ সাহেবের সময় মাহফুজ আহমেদের মধ্যে কদিন একটা স্ট্যাটাস দিয়েছেন কি, আপনার বাংলা এডিশনের লাইসেন্স দেয় নাই, মাহফুজের পিয়ন আপনার কাছে 1 কোটি টাকা চাঁদা চাইছে। যখন আপনি বলছেন অডিও ফাঁস করে দেবেন, তখন তাড়াতাড়ি দিয়ে দিছে। এই জিনিসটা কিন্তু ব্ল্যাকমেলিং হয়ে গেল না? আপনি 9 বছর অডিও ফাঁস করে দেবেন, আপনি দিয়ে দিয়েছেন। সাধারণ মানুষের কাছে অডিও থাকবে না, সাধারণ মানুষের কাছে অডিও থাকবে না, সাধারণ মানুষের কাছে তো এই পিয়ন টাকা পয়সা খাইছে, বন্ধ করবেন না? আপনি তো আমাদের দেশপ্রেমিক একজন সাংবাদিক, এটা বন্ধ করা উচিত না? আপনি বলেন। এটা তো যদি আপনি ওটা ফাঁস করতেন, তাহলে লোকের চাকরি যেত, মাহফুজের লাখ টাকা যেত। কিন্তু আপনি কি করছেন, অডিওর ভয় না, আপনি আপনার লাইসেন্সটা নিয়ে দিয়েছেন। আমার বেশি ইচ্ছা করুক, তাই না? এটা ঠিক বলেন? আপনি ইলিয়াস হোসেন তো যখন অডিওটা করে ফেলছেন, আপনি পাবলিক করে দিবেন যে দেখো মাহফুজ আলমের পিয়ন আমার কাছে টাকা চায়, মাহফুজ আলম আমার কাছে টাকা চায়। তাহলে সেটা বুঝলাম যে হ্যাঁ বাজে বাচ্চা। আপনার কাছে অনেক কিছু আছে, আপনার কাছে বাংলাদেশের অনেকেরই অনেক ধরনের ভিডিও আছে, আপনারা জানি, কিন্তু আপনি ওগুলো বাই করেন না। আপনি না বাই করে কি করতেছেন, আপনি থ্রেট করতেছেন। কেন আমাদেরকে দেখান? এই যে জাহিদ নিয়ে কয়েক লাখ জাহিদ, তারপরে কি ভিডিও আছে, ওই আইস পর্যন্ত পাইলাম না। জাহিদ তো চ্যালেঞ্জ দিচ্ছে, আমরা জানি অনেক সময় থাকে, অনেক সময় আপনি দেন না, অনেক সময় ক্ষমা করে দেন। এই ক্ষমার মধ্যেই থাকেন না ভাই আপনি। আপনি ক্ষমার মধ্যে থাকেন, তাহলে আপনি সবার মাথার উপরেই থাকবেন। এখন আপনি মাথার উপরে আছেন, আপনাকে কেউ মাথা থেকে নামায় না। আমি জানি আমার এই ভিডিও দেখার পর যারা ইলিয়াস হোসেনের ভক্ত তারা আমাকে গালমন্দ করবে, তাদেরকে মত বিরুদ্ধে হয়ে বলতেছে আমি যদি কোনো অন্যায় করেছি গালাগালি করেন, এবং মনে রাখেন আপনি যে গালাগালি করেন আপনার চেয়ে বড় ভক্ত আমি ইলিয়াস হোসেনের। জি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনারা দেখেন না ইলিয়াস হোসেনের থাম্বনেল দিয়ে ইলিয়াস হোসেনের কথাগুলো কতগুলো কন্টেন্ট বানাইছি, যদি রেসপেক্ট না থাকতো বানাইতাম। এই যে বিরাগিদা আছে না, বিরাগিদা ভিডিও বানাই না, বিরাগিদা কোনো সময় ছেলে বলেন তো এবং আনবেশ কথাবার্তা বলে হ্যাঁ আসে কন্টেন্টের সাথে গালাগালি করে, এটা আলাদা জিনিস। কিন্তু আপনি যেটা করেন সেটা তো করে না। কেন? এটা আপনি বয়সের জন্য, অন্য কোনো কারণে। এখন একটু মাথা ঠান্ডা করেন, আপনি নিজে থেকে বলতেছিলেন বয়স হয়েছে, এখন অনেক কিছু করতে পারেন না বা করেন না, দ্যাটস রাইট। আপনার সেই ভিডিও দেখে আমি এখনো কান্না করি, যখন আপনি বলেন সাহেব একটা কথা রেখেছে, আমি উবার চালাই, আমি দিনদিন ব্যাংক ছিলাম, আপনার সেই কণ্ঠ, আপনার সেই আবেগ যে কোনো মানুষের অস্ত্র হয় মানে হচ্ছে। আপনি বলে দিয়েছেন উবার চালাই, আমি যখন কথা আসছি আমি নিঃশ্বাস স্টার্ট করছি, গর্ব করে বলি নিঃশ্বাসটা জীবন স্টার্ট করছি, মাস্টার্স করা একটা ছেলে। এটা তো বাংলাদেশের অনেকেই বুঝবে না, সাহেবের মতো লোক আপনারা যাচাই করতে পারবেন না। কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আছে আপনি যাচাই করতে পারে, আপনি ফলো করে। কিন্তু আপনি যে এই সমস্ত অমুককে খেলা ফেলাবো, অমুককে অডিও দেখা দেবো, অমুককে ভিডিও দেখা দেবো বলেন না, যেমন ধরেন শাকিব খান সিনেমার আর্টিস্ট, তার সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। আমাদের খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল ঘিরে একটি নতুন সংঘাত শুরু হয়েছে এবং অতীতে বিভিন্ন সময় জাতীয় আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।